আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এর মধ্যে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করেছো। তোমাদের জন্য যে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছিল, সাজেশন, তোমরা বাসায় বসে ভালোভাবে পরীক্ষা দিয়েছো, এজন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এই অর্ধবার্ষিক পরীক্ষার ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় টিউটোরিয়াল পরীক্ষার যে আয়োজন করেছি তোমাদের জন্য, আমরা ইতিমধ্যেই প্রশ্নপত্র এবং সাজেশন প্রণয়ন করেছি। অর্ধবার্ষিক পরীক্ষার মতো তোমরা এগুলো স্কুল থেকে অতি দ্রুত সংগ্রহ করবে। আমি এরই ধারাবাহিকতায় আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা এবং খাতা এবং বোর্ড বই এটা নিয়ে রেডি থাকো। আজকে আমি ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো আলোচনা করবো, যাতে তোমরা এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আয়ত্ত করতে পারো। সেগুলো আজকে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। অধ্যায়ের নাম বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর তাপের প্রভাব, এটা হচ্ছে চ্যাপ্টার নাম। এবার দেখো, বস্তুর উপর তাপের প্রভাব। কিসের প্রভাব? তাপের প্রভাব। অর্থাৎ আমরা জানি যে কোনো বস্তুতে যদি তাপ প্রদান করা হয়, যে খেয়াল করো, তোমার হাতে যদি একখণ্ড কোনো কিছু থাকে, একটা পদার্থ থাকে, সেটা যদি কঠিন পদার্থ হয়, যেমন রাবার হতে পারে, সেটাকে যদি তুমি তাপ দাও, তাহলে সেটা কী হবে দেখবা আস্তে আস্তে গলে যাচ্ছে। তাহলে এই একটা প্রভাব ছিল, কঠিন পদার্থ হয়ে যাচ্ছে তরল পদার্থ। পলিথিনকে যদি তুমি তাপ দাও, দেখো পলিথিন কী হবে, আস্তে আস্তে তরল হতে ছোট হয়ে যাবে। এবার একখণ্ড লোহা যদি তোমার হাতে থাকে, সেটা যদি তুমি আগুনে ধরো, তাহলে কি হবে? লোহার এক প্রান্তে তুমি ধরে আসো, এই প্রান্তে তাপ চলছে। অর্থাৎ এইটা যদি লোহার খণ্ড হয়, এটা একটা লোহার খণ্ড, এখানে যদি তাপ দেয়া হয়, তাপ, এখানে তুমি তাপ দিচ্ছ, তাহলে দেখবে যে এখান থেকে তাপ তো তুমি দিচ্ছ এই প্রান্তে, কিন্তু তোমার হাত আছে এই প্রান্তে, এখানে হাত আছে। তাহলে কিছু সময় পরে দেখবে হাতও কি হচ্ছে, গরম কোনো কিছু অনুভব করছে। এইটাই হচ্ছে যে এখানে তাপ দিলে আগে বস্তু ছিল অধিকতর ঠান্ডা, কিন্তু তাপ দেওয়ার ফলে ওই বস্তুটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম। আবার পানির ক্ষেত্রে গিয়ে দেখা যায়, দেখো, যখন তাপ প্রদান করা হয় তখন পানি আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে, গরম হতে থাকে। কিছু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এই পানিটা বাষ্প হতে শুরু করে, আবার ফুটবে, তারপরে বাষ্প হতে শুরু করবে, মানে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাবে। এইগুলো হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এই বিষয়টুকু আলোচনা করতে হলে তোমাদেরকে যে বিষয়টা আগে জানতে হবে যে তাপ কাকে বলে। তাহলে আমরা তাপ কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমি যে উদাহরণটা দিয়েছিলাম, যে ওটাই আমি বোর্ডে, এটা হচ্ছে একটা লোহার খণ্ড বা দণ্ড, এখানে তাপ দেওয়া হচ্ছে, এখানে তাপ দেওয়া হচ্ছে। তাপ দেওয়ার ফলে কি হবে? আমরা জানি প্রত্যেকটা পদার্থ অসংখ্য অণুপরমাণুর সমন্বয়ে গঠিত। এগুলো অসংখ্য অণুপরমাণুর সমন্বয়ে গঠিত। আমরা জানি অণুগুলো সবসময় কি অবস্থায় থাকে? এই অণুগুলো গতিশীল অবস্থায় থাকে, গতিশীল অবস্থায় থাকে। এখন যখন তাপ প্রদান করা হবে, তাপ প্রদান করা হলে কি হবে? তাপের প্রভাবে এদের ভিতরে যে আগে যে গতি ছিল তার তুলনায় গতিটা কি হবে? বেড়ে যাবে, যার ফলে একে অপরকে কি হবে? ধাক্কা দেবে। এ ধরো এটাকে ধাক্কা দিল, তখন কি করবে? এ আবার পাশেরটাকে ধাক্কা দিল, এ আবার এটাকে ধাক্কা দেবে। এভাবে ধাক্কা দিতে দিতে এ ওকে ধাক্কা দেবে। তারপরে লাস্ট পর্যায়ে এখান থেকে এ পর্যায়ে সে চলে আসবে। এইখানে তোমার হাত আছে, এই হাতটা তখন গরম অনুভূত করবে। অর্থাৎ প্রত্যেকটা অণুকে ধাক্কা দিবে গতিশক্তির কারণে। এই ঘটনাটা কি জন্য ঘটলো? তাপের কারণে। এখানে তাপ দেওয়া হচ্ছে, তাপ প্রদান। তাহলে পদার্থের অণুগুলো কি অবস্থায়? গতিশীল অবস্থায় থাকে। এইটা আমরা তাপ কাকে বলবো সেটা আমরা একটু দেখি। পদার্থের অণুগুলোর কম্পন
বা গতির কারণে যে শক্তির সৃষ্টি হয়, তাহলে কি বললাম তাপ শক্তি কাকে বলে? যে পদার্থের, আমরা জানি পদার্থের অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে। যখন কিছু একটা প্রদান করলাম, গতি অবস্থা আরও বেড়ে গেল, তোমার হাতে কি ওটা গরম অনুভূত হলো, তাহলে যে গরম অনুভূত হলো তাহলে ওইটা এক ধরনের কি শক্তি, এই নামটা হচ্ছে তাপ শক্তি। তাহলে তাপ শক্তি কাকে বলে? পদার্থের অণুগুলোর গতির ফলে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হচ্ছে তাপ। তাপ এক প্রকার হচ্ছে শক্তি। এই তাপের একক হচ্ছে জুল। তাপের একক জুল। তাপের একক কি? জুল। আমরা এটাকে ক্যাপিটাল জে দ্বারা প্রকাশ করব, জুল ক্যাপিটাল জে। তাহলে আমরা জানলাম তাপ কি, তাপের একক কি। তাপের আরও কিছু একক আছে। তাপের আরও একটি এককের নাম হচ্ছে ক্যালোরি। তাপের আরও একটি এককের নাম হচ্ছে তাপের আরও একটি এককের নাম ক্যালোরি। এই ক্যালোরিটা কি জিনিস আমরা পুষ্টিবিদদের কাছে জানতে চাই, যে আমরা যে খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ সেটা রাসায়নিক, দেহের ভিতরে রাসায়নিক ক্রিয়ার ফলে তাপশক্তি উৎপন্ন হয়, যেটাকে ক্যালোরি বলা হয়। তোমাকে বলে না এই যে আজকে পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 2300 ক্যালোরি বা কিলো ক্যালোরি খাবারের প্রয়োজন হয়, বা 2000 কিলো ক্যালোরির শক্তির প্রয়োজন হয়, এই সেই ক্যালোরি। তাহলে ক্যালোরি কাকে বলে? আমরা দেখি যে 1 গ্রাম পানির তাপমাত্রা, তাহলে ক্যালোরি কাকে বলে বা 1 ক্যালোরি কাকে বলে? তাহলে তাপের একক জুল, তাপের আরও একটি এককের নাম হচ্ছে ক্যালোরি। আমরা এবার দেখব ক্যালোরি কাকে বলে বা 1 ক্যালোরি কাকে বলে। 1 ক্যালোরি। তাহলে তাপের আরও একটি একক হচ্ছে ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম পানির তাপমাত্রা। কত গ্রাম? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। আমরা ক্যালোরি লিখতে পারি অথবা সিএল লিখতে পারি। বাংলা হচ্ছে ক্যালোরি আর ইংরেজিতে হচ্ছে সিএল, ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি কাকে বলে আমরা জানতে পারলাম, 1 ক্যালোরি বলে। তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। এই ক্যালোরি আর জুলের ভিতর একটা সম্পর্ক আছে, যে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। এটা এমসিকিউ প্রশ্ন হিসাবে, এমসিকিউর প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট। এবার এমন প্রশ্ন আসতে পারে, তাহলে 1 জুল সমান কত? তাহলে সেইটা প্রশ্ন হবে, আমি এভাবে জানিয়ে নিতে পারি। প্রশ্ন হচ্ছে 1 জুল সমান কত ক্যালোরি। এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন। তাহলে আমরা জানি এটা কিভাবে, 4.2 জুল সমান হচ্ছে 1 ক্যালোরি। অতএব 1 জুল সমান কত? 1/4.2 ক্যালোরি, ভাগ করলে হবে 0.24 ক্যালোরি। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি? এটা যদি প্রশ্ন আসে তার অ্যান্সার হচ্ছে 1 জুল সমান 0.24 ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা দুইটাই এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এ হলো তাপ। এবার আমরা তাপমাত্রা সম্পর্কে জানব। তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাণ বা প্রভাব। তোমরা পরীক্ষা দাও একটা ক্লাসে, সবাই কিন্তু কম বেশি 1 বা 10, 20, 30, 40, 50, 60, 70 এভাবে অনেক ছাত্র দেয়। 50 জন ছাত্র যদি থাকে, 50 জন ছাত্র 50 ধরনের নম্বর বা একাধিক নম্বর পেতে পারে। বিভিন্ন ধরনের নম্বর পেয়ে থাকে। বিভিন্ন ধরনের, একজনের কম একজনের বেশি। একজন ধরো 70 পেল, আরেকজন 95 পেল। একজন হচ্ছে 73 পেল, আরেকজন 98 পেল। তাহলে এটাও নম্বর, এটাও নম্বর।
তাহলে এই দুইটার পার্থক্য কি? একজনা কম নম্বর পেয়েছে আর একজনা বেশি নম্বর পেয়েছে। তাপ এবং তাপের যে সম্পর্ক এটা একই ধরনের, আমরা এই উদাহরণের সাহায্যে বুঝতে পারি। দুইটাই নম্বর, কিন্তু একটা হচ্ছে কম আর একটা হচ্ছে বেশি। তাহলে আমরা এইটাকে নম্বরটাকে আমরা তুলনা করব তাপের সাথে, আর নম্বরের পরিমাণ কম এবং বেশি, নম্বরের পরিমাণ সেটা কম অথবা বেশি, সেটা তুলনা করব হচ্ছে তাপমাত্রার সাথে। অর্থাৎ নম্বর সে কম পেল না বেশি পেল, কি পরিমাণ পেল সেটা হচ্ছে তাপমাত্রা। আর নম্বর এটা সবাই পাবে, সেটা হচ্ছে তাপ। তাহলে আমরা তাপ এবং তাপমাত্রা সম্পর্কে একটু ধারণা পেলাম। তাপমাত্রার সংজ্ঞা কাকে বলে? তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ দুইটা বস্তুর তাপমাত্রা। খেয়াল করো, আমি একটা চিত্র সাহায্যে বোঝাই। এটা দুইটা বস্তু, এখানে এই পরিমাণ পানি আছে, এটা পানি। এখানে এটা 3 লিটার পানি আছে ধরো, যেহেতু এই পাত্রটা একটু বড়, এটাতে 4 লিটার পানি আছে। এটাতে কয় লিটার পানি আছে? 4 লিটার। এখন পাশাপাশি আছে, তাহলে এটাতেও পানি আছে, এটাও পানি বা তরল, এটাও পানি। এটাকে আমরা তুলনা করব কিসের সাথে? তাপের সাথে। পরিমাণটা এইটা নির্ণয় করব, আমরা আলোচনা করব বা ধরে নেব হচ্ছে এটা হচ্ছে তাপমাত্রার সাথে। পরিমাণটা ওই যে নম্বরের পরিমাণ বলেছিলাম, এটা হচ্ছে তাপমাত্রা। খেয়াল করো, এটাতে 3 লিটার আছে, এটাতে 4 লিটার আছে। তাহলে বিষয় অনুসারে মানে আমাদের ধারণা অনুযায়ী বেশি থেকে কমে তাপ দেওয়ার কথা, পানি দেওয়ার কথা 4 লিটার থেকে 3 লিটার। কিন্তু বাস্তবে আমরা যে ঘটনাটা দেখতে পাই, এই দুইটাকে যদি একটা নল দ্বারা সংযুক্ত করে দেওয়া হয়, একটা নল, অর্থাৎ পানি এটা থেকে এটা আসতে পারবে, এটা থেকে এটা আসতে পারবে, এটা একটা নল, তাহলে সে কি ঘটনা ঘটবে? আমরা সে সচরাচর যা দেখতে পাই বা বাস্তবে দেখতে পাই, পানি এইটার উচ্চতা আছে কি বেশি, পানি এইটা থেকে এই পাত্র থেকে এই দিকে যাবে, অর্থাৎ এ পাত্র থেকে এটা এ পাত্র, এটা বি পাত্র। তাহলে পানি যাবে কোথায়? পানি এ থেকে কোথায় যাবে? বি এর দিকে যাবে। বাস্তবে যাওয়ার কথা ছিল কোন দিকে? বাস্তবে যাবার কথা ছিল বি থেকে এ এর দিকে, কারণ এটাতে পানি আছে 3 লিটার, এটাতে আছে 4 লিটার। তাহলে আমরা জানি যেটাতে বেশি পানি আছে সেটা থেকে কমটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে যে এটা উচ্চতার উপর নির্ভর করবে। এটা 3 লিটার, এটা 4 লিটার, মুখ্য বিষয় নয়, যেহেতু এটার পাত্রর ক্ষেত্রফল বেশি বা আয়তন বেশি, সেক্ষেত্রে বেশি উচ্চতার বস্তু থেকে কম উচ্চতার বস্তুর দিকে কি হবে? পানি প্রবাহিত হবে। সেম ঘটনা তাপ এবং তাপমাত্রার ক্ষেত্রে, যে এই দুইটা বস্তু যখন আমরা দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে আনা হবে, একটা গরম বস্তু, একটা ঠান্ডা বস্তু, সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে? যে সব থেকে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে তাপ প্রবাহিত হবে, বেশি থেকে কমের দিকে। সেটা কিসের উপর নির্ভর করবে না? তাপের উপর নির্ভর করবে না, তাপের উপর নির্ভর করবে না, নির্ভর করবে তাপমাত্রার উপরে। সেটা কিসের উপর নির্ভর করবে না? এটা হচ্ছে 3 লিটার, এটা ছিল 4 লিটার, তাহলে নির্ভর করলো না কিসের উপরে? আবার পরিমাণের উপর নির্ভর করলো না, উচ্চতার উপর নির্ভর করলো। এটা নির্ণয় এইচ উচ্চতা, এটা হচ্ছে এইচ উচ্চতা। তাহলে এই এইচের এটা H1, এটা হচ্ছে H2। তাহলে এখানে কি দেখলাম? H1 গ্রেটার দেন কত? H2, উচ্চতার উপর নির্ভর করবে। অর্থাৎ এক্ষেত্রেও সেম ঘটনা, যে দুইটা বস্তুকে যখন স্পর্শ করা হবে, কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে সেটা নির্ভর করবে তাপীয় অবস্থার, অর্থাৎ তাপমাত্রার উপরে। যেটা তাপমাত্রা বেশি থাকবে, অর্থাৎ এখানে উচ্চতা দেখলাম, উচ্চতা বেশি ছিল, এটা থেকে ওটা গেল। তাহলে এই হচ্ছে তাপের পরিমাণ। এবার আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল, যেগুলো সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি, সেই স্কেলগুলো সম্পর্কে আলোচনা করব। যে এখানে বিভিন্ন ধরনের স্কেল আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল,
এটা এক ধরনের স্কেল, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল। কেলভিন স্কেল আমরা এই তিনটা স্কেল সাধারণত দেখতে পাই। আরেকটা বিষয় আমি বলে নিই, কেলভিন স্কেল আমরা যে তাপমাত্রা পড়তেছিলাম, তাপমাত্রার আন্তর্জাতিক একক, আন্তর্জাতিক একক এটা হচ্ছে কেলভিন। তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার আন্তর্জাতিক কি? কেলভিন। তাহলে আমরা তাপ এবং তাপমাত্রা সম্পর্কে জানলাম, কিন্তু আমরা এখানে এই যে তাপ বা তাপমাত্রাটা মাপব কিসের সাহায্যে? বিভিন্ন স্কেলের সাহায্যে। সেটা আমরা সেলসিয়াস স্কেলের সাহায্যে মাপতে পারি, ফারেনহাইট স্কেলের সাহায্যে মাপতে পারি, কেলভিন স্কেলের সাহায্যেও মাপতে পারি। তাহলে আমরা একটা চিত্র দেখি যে তিনটা স্কেল দিয়ে আমরা চিত্রটা একটু বুঝবো। প্রথমটা হবে আমরা সেলসিয়াস স্কেল, তারপরে কেলভিন স্কেল, তারপরে ফারেনহাইট স্কেল দেখলাম। ফারেনহাইট স্কেল তোমরা থার্মোমিটার দেখেছো, সেই এটা হচ্ছে এটা আমরা থার্মোমিটার ধরলাম ফারেনহাইট স্কেল। এটা ধরলাম সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল। এটা হচ্ছে কেলভিন স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল। তাহলে এটা হচ্ছে কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল। এই দুটার অনেকগুলো পার্থক্য আছে। যেমন ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এটাকে বলে আমরা 0 বিন্দু, 32 ডিগ্রি ফারেনহাইট। উচ্চ বিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ বিন্দুকে বলা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার কেলভিন স্কেলের সর্বনিম্ন বিন্দু হচ্ছে 273.15 কেলভিন, 273.15 কেলভিন। আর সর্বোচ্চ বিন্দু হচ্ছে 373.15 কেলভিন। এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক এবং উপরেরটাকে বলা হয় উচ্চ স্থিরাঙ্ক। এটাকে বলা হচ্ছে নিম্ন বিন্দু বলতে পারি, নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন বিন্দু আমরা বলে থাকি। এটাকে বলা হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক, উচ্চ স্থিরাঙ্ক। তাহলে খেয়াল করো যে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে কত? 32 ডিগ্রি ফারেনহাইট, আর সর্বোচ্চ বিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে প্রত্যেকটা স্কেলে ভাগ থাকে 100টি, প্রত্যেকটা স্কেলে ভাগ থাকে 100টি। 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে প্রত্যেকটা স্কেলে ভাগ থাকে কয়শোটি করে? প্রত্যেক স্কেলে ভাগ থাকে 100টি করে। তাহলে এই দুইটা বিন্দুর পার্থক্য কত? 212 মাইনাস 32, তাহলে হবে 180 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এইখান থেকে এখানের পার্থক্য হচ্ছে কত? মান 32 থেকে 212, পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। এটার পার্থক্য কত? 100 মাইনাস 0 এত ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ভাগ সংখ্যা কতটি আছে? এখানেও 100টি আছে। এখানে পার্থক্য কত? 373.15 মাইনাস 273.15 সমান হচ্ছে কত? 100 কেলভিন। এবার খেয়াল করো, প্রত্যেকটি স্কেলে 100টি করে দাগ আছে, অর্থাৎ 100 ভাগ আছে প্রত্যেক স্কেলে। তাহলে এখানে দুই বিন্দুর পার্থক্য হচ্ছে কত? মান 180, এটা হচ্ছে 100, এটাতে 100। এবার প্রত্যেকটাতে ভাগ আছে কতটা করে? 100টা করে ভাগ আছে। তাহলে এই ফারেনহাইট স্কেলের এক ঘরের মান কত? ভাগ আছে কয়টা? 100টি, মান কত? দুই বিন্দুর পার্থক্য আছে 180। তাহলে 100 ঘরের মান 180, তাহলে এক ঘরের এত ডিগ্রি ফারেনহাইট।
তাহলে এক ঘরের মান হবে কত? 180 ভাগ কত? 100, তাহলে 1.8 ডিগ্রি ফারেনহাইট। এটার পার্থক্য কত হবে? দেখো পার্থক্য হচ্ছে 100, ভাগ সংখ্যা কত? 100, তাহলে প্রত্যেক ঘরের মান 1 ডিগ্রি সেলসিয়াস। এটার কত? পার্থক্য হচ্ছে 100, এটাও 100, তাহলে প্রত্যেক ঘরের মান হচ্ছে 1 ডিগ্রি কেলভিন। তাহলে খেয়াল করো যে আমরা প্রত্যেকটি স্কেলের এক এক ঘরের মান জানলাম। যে মান জানার উপায় কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এক ঘরের মান জানার উপায় কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক কী করতে হবে? বিয়োগ করতে হবে, সেটা করেছি। আর ভাগ সংখ্যা কত? 32 থেকে 180, এই ঘরের ভাগ সংখ্যা আছে কত? 100, প্রত্যেকটা ঘরের মান আছে কত? 100টি করে দাগ আছে। তাহলে এক ঘরের মান হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট 1.8, এটার মান হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, এটার মান হচ্ছে 1 ডিগ্রি কেলভিন। তাহলে এক থেকে দেখো যে সেলসিয়াস আর কেলভিন স্কেলের 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 1 ডিগ্রি কেলভিন, কিন্তু ফারেনহাইটের মান হচ্ছে 1.8 ডিগ্রি ফারেনহাইট, এর মানটা একটু বেশি। এবার আমরা শিখব সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে, কেলভিন স্কেলে কিভাবে যেতে হয়। তোমরা এখানে খেয়াল করবে, এটা ছিল হচ্ছে সেলসিয়াস স্কেল, আর এটা ছিল কি? কেলভিন স্কেল। এর মান ছিল সর্বনিম্ন 273.15, উপরে ছিল 373.15, এটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা সেলসিয়াস স্কেলে যদি মান দেওয়া থাকে ফারেনহাইট, এই কেলভিন স্কেলে কিভাবে নিয়ে যাব? সেলসিয়াস থেকে ফারেনহাইট, কেলভিন স্কেলে যাবার নিয়ম, অর্থাৎ যেটা সেলসিয়াস স্কেল দেওয়া থাকবে, সেলসিয়াস স্কেলের মানের সাথে নম্বরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলের মানের সাথে 273 কী করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, আজকের মতো ক্লাসের টাইম ওভার হয়ে গেছে, আজকের মতো আমরা এখানেই শেষ করি। আমি এটুকু লিখি, সেলসিয়াস স্কেলের মানের সাথে 273.15 যোগ করলে কেলভিন স্কেলে পাঠ পাওয়া যাবে। কারণ খেয়াল করে S0 এর 273, তাহলে যদি দেয়া থাকে 5 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিনে নিয়ে যেতে হলে 273.15 যোগ করতে হবে, অর্থাৎ এই মানটা তো আগে হয়েই আছে, এই মানটা সবসময় যোগ করতে হবে, প্লাস আছে 5 সমান 278.15 ডিগ্রি কেলভিন। তাহলে 10 থাকলে কত হবে? 10 ডিগ্রি সেলসিয়াস থাকলে 273 যোগ হচ্ছে 10 সমান হচ্ছে 283 ডিগ্রি কেলভিন। অর্থাৎ সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যাওয়ার নিয়ম আছে, তাপমাত্রা দ্রুত দেওয়া থাকবে, তার সাথে এই মানটা যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী থেকে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।